তারেক রহমানকে অপপ্রচারের টার্গেটে পরিণত করা হয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে আমির খসরুর মন্তব্য। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, পিরোজপুরে বললেন নাহিদ ইসলাম। শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি। আন্দোলনে আগুনে ঘি ঢালা দিন 14 জুলাই। শেখ হাসিনার বেফাঁস মন্তব্যে রাতের নিস্তব্ধতা ভেঙে স্লোগানে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়গুলো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান নূরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপিকে হেয় করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। তারেক রহমান এখন তাদের টার্গেটে পরিণত হয়েছেন। এদিকে অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহর মতে, বর্তমান পরিস্থিতি বিএনপির জন্য অশনি সংকেত। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। রবিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যাতে তারেক রহমানের তৃণমূল ভিত্তিক রাজনীতির দর্শনকে তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব বলেন, এখন মিডিয়া পাল্টে যাচ্ছে। সাইবার যুদ্ধের জন্য প্রস্তুতির জায়গায় বিএনপি খুব দুর্বল। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা সমকালীন রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে বলেন, তিনি দেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন আদর্শিক নেতৃত্ব হিসেবে। আজকে আমি অশনি সংকেত দেখছি। বিএনপির মধ্যে স্বার্থপর লোকরা, কিছু অপশক্তি, তারা আজকে অপতৎপরতায় মেতে উঠেছে। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। তারা এই মুহূর্ত থেকে দেশে একটা গোপন জরিপ শুরু করুন। বিশেষ করে এই জরিপের উদ্দেশ্য হবে দলের মধ্যে কারা ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত আছে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে, দল বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে। আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি বহিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি তিনি সেটা পেরে উঠবেন। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনারা এই দলটা করেন, যারা করেন, পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপিকে স্টিগমাটাইজ করা, দল হিসাবে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকার কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত। বিএনপির রাজনীতি তরুণদের মাথায় ঢোকানোর উপর জোর দেন আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কারই কাজে আসবে না। বিকেলে চট্টগ্রাম মহানগরীর এলজিইটি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান স্মরণে নগর বিএনপি আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। প্রয়াত নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমির খসরু বলেন, রাজনীতিতে আবদুল্লাহ আল নোমান ছিলেন নেতাদের নেতা। তিনি অনেক নেতা তৈরি করে গেছেন। আমির খসরু বলেন, যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের সাথে থেকে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে সে অনুযায়ী কাজ করাই হলো রাজনীতি। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধে পরাজিত একটি দল এখন বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে।
রবিবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে কায়সার কামাল বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত গণতন্ত্রের ওপর আস্থা রেখে সহনশীলতা বজায় রাখা, কিন্তু দু একটি রাজনৈতিক দল তা না করে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। এদিন সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে 5 দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্বের ফলে এই হত্যাকাণ্ড, কিন্তু একটি পত্রিকায় বিএনপির চাঁদাবাজির ফলে এ ঘটনা ঘটেছে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি উদ্দেশ্য প্রণোদিত সংবাদ। কতিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথায় বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে। কালকে এক নেতা বক্তব্য দিচ্ছিলেন, আমি শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায়। সেই নেতার এইটুকু কি মাথায় ঢুকলো না? বিএনপি পতন চান উনি দল হিসাবে, সরকারের পতন হতে পারে, রাজনৈতিক দলের পতন হয় কিভাবে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় না এনে বারবার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার। আর চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন দলীয় নেতাকর্মীদের আরও সংযুক্ত আচরণ করার পরামর্শ দিয়েছেন। রবিবার রাজধানীর পুরান ঢাকার উল্টিনগঞ্জ কাঠ ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই 24-এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সরকারের সমালোচনা করে বলেন, মানুষ নির্বাচন আয়োজনের জন্য এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু সরকার টালবাহানা করে প্রায় 1 বছর পার করেছে। আর বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। তিনি এই নৃশংস ঘটনার জন্য দায়ীদের খুঁজে কঠিন শাস্তির মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি যারা এই সমস্ত কথা বলতে নির্বাচন ঠেকাইতেছে, পার্লামেন্ট নির্বাচন যারা চায় না, যারা লোকাল নির্বাচন চায়, তারা মূলত একটা শক্তিশালী পার্লামেন্ট হোক এটা চায় না। কারা চায় এটা? যারা নির্বাচন হলে এমপি হতে পারবে না, এমপি হতে পারবে না। তারা বলে যে না, আমার ভোট দরকার নাই, আমি সারা দেশে আমার পক্ষে যারা ভোট দিল ওইটা হিসাব করে আমার এমপি বানাইতে হবে। কোন একটা মামার বাড়ির আবদার। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা আপনারা জানেন। নানা ধরনের প্রোপাগান্ডা, অপপ্রচার আমাদের দলের বিরুদ্ধে চালানো হচ্ছে। সেই জন্যে আমি বলবো যে আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তাদেরকে আরও সংযত আচরণ করতে হবে, জনগণের সাথে মিশে তাদের বন্ধু হয়ে, তাদের বিপদে আপদে তাদের একজন সাহায্যের খুঁটি হয়ে দাঁড়িয়ে আমাদের আগামী দিনে রাজনীতি করতে হবে। কারণ যেটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিনিয়তই আমাদেরকে বলে যাচ্ছেন, আগামী দিনের রাজনীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। পুরনো দিনের স্টাইলের রাজনীতিতে কিন্তু আগামী দিনের রাজনীতি হবে না। আমাদেরকে নতুন যে 3.5 কোটি ভোটাররা যুক্ত হয়েছেন, নতুন ভোটাররা, তাদের মন জয় করতে হবে। তাদের জন্য আমরা কি করব সেই কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার জুলাই পদযাত্রার 13তম দিনে এনসিপি পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই সেই সরকার করেনি। বলেন, 3বার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। এর আগে সকাল 11টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে 12টার দিকে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। আমাদের আন্দোলনের সময় আমাদের বৈষম্য সমাজ ভাবে, সমাজ বৈষম্য, ধর্মসম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি,
এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি, কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। এদিকে শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক নিয়ে ভাবছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার সকাল 11টায় সিইসির সাথে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমও। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এনসিপি নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তাদের শাপলার কোনো বিকল্প অপশন নেই। আইনগতভাবে শাপলা পেতে কোনো বাধা নেই বলে মনে করেন তিনি। তারপরও তা দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিতর্ক অবসানে এক ধরনের ঐকমত্য হয়েছে। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয় পর্বের 12 দিনের বৈঠক শেষে ঐকমত্য হয় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জানান, আলোচনায় দেরি হলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ও নির্বাচনের নানা কাজেও দেরি হবে। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ ব্যবস্থা, জরুরি অবস্থা জারি সংক্রান্ত ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের ঐকমত্য, প্রস্তাব ও দ্বিমতের বিষয়টি তুলে ধরে। 30 জুলাই এর মধ্যে প্রয়োজনে একদিন বাড়িয়ে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য সৃষ্টি করে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পোস্টকার্ড, নোটস অন জুলাই-এ সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে। রবিবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রকাশিত 10টি পোস্টারের সবগুলোই জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক। পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করে বলেন, বিপুল সংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করবেন। এসব পোস্টকার্ড গুরুত্ব সহকারে সংরক্ষণ করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসসমূহ প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শন সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এই প্রোগ্রামের আরেকটা তাৎপর্য হচ্ছে, আমরা আজকে থেকে আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করলাম। আমাদের মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আরও অনেকগুলো কাজ আছে এবং অনেকগুলো কাজ অলরেডি চলমান। বিটিভির যে ডকুমেন্টারিগুলো কাজ চলতেছে, তারপরে আমাদের আরও নিজেদের ডকুমেন্টারি, যেটা আমাদের সবচেয়ে ভালো ডকুমেন্টারি আমার এখন পর্যন্ত যেটা করা গেছে সেটা হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। সেটা বিটিভিতে প্রিমিয়ার হবে এবং আমরা আশা করি যে আগামী কয়েকদিনের ভিতরে আমরা এটা পাবলিকলি মুক্ত করব। জুলাই আগস্ট অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মামলার আসামি রাফিউল ইসলাম রাসেল ও মোহাম্মদ আনোয়ার পারভেজকে আগামী 22 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। এই 2 আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।
এছাড়া এই মামলায় গ্রেফতার 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অন্য 24 আসামিকে 22 জুলাইয়ের মধ্যে হাজির হতে 2টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ বহাল রেখেছে ট্রাইব্যুনাল। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার শুনানির জন্য প্রসিকিউশন সময় চাইলে আগামী 16 জুলাই দিন ধার্য করা হয়। গত 2 জুলাই অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠে রাতের নিস্তব্ধতা ভেদ করে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে রাজ করে আসা আওয়ামী লীগের ক্ষমতার মসনদের ভিত। বিশ্লেষকরা বলছেন, এই সময় থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই জি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে, যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে। সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন, সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ। একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয়, আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। 14 জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগকে খুনের ঘটনায় যেই জড়িত থাক না কেন, যে পরিচয় থাক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার ঘটনা দুঃখজনক, সভ্য সমাজে তা মেনে নেওয়া যায় না। জানান, 19 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাজি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের সময়ের সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোজার আগে পরে নির্বাচন যখনই হোক না কেন, ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতির চেষ্টায় কাজ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সারা দেশে এখন থেকে নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে যৌথ বাহিনীর অভিযান চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ৪ দিন কোনো সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও সে সময় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। দেশে এখন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, যারা চাঁদাবাজি সন্ত্রাস এসব কাজ করছে তারা কোনো না কোনো রাজনৈতিক পরিচয় করছে। এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, তাদের আতঙ্ক দূর করতে অভয় দেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং এনবিআর সংক্রান্ত উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন বিষয়ে জারি করা অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হলেও শুরুতে বিষয়টি ধরতে পারেনি উপদেষ্টা কমিটি। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নিয়মতান্ত্রিক দাবি না জানিয়ে এনবিআর কর্মকর্তারা চরম অন্যায় করেছেন। আন্দোলনটি শুরুতে নিরীহ থাকলেও পরে দেশের অর্থনীতি ধ্বংস এবং সরকার বিরোধী অবস্থান তৈরি করে বলে জানান তিনি। ফাউজুল কবির খান জানান, এনবিআর নামটি শুনলেই অনেকে লম্বা হাসি দেয়, তাই নামটা বাদ দিয়ে দুটি বিভাগ করার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তিনি। প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য নয় জানিয়ে বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নীতিমালা করা হবে। সরকারের প্রতি আস্থা ফেরাতে এনবিআরের কর্মকর্তাদেরই আচরণ পরিবর্তন ও রাজস্ব আহরণ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শুধু ট্যারিফের বিষয় নয়, এর সাথে দেশটির কৌশলগত অবজেক্টিভ রয়েছে বলে জানান ফাউজুল কবির খান। বাড়ি ভাড়ার টাকা বেঁচে যাওয়ায় এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রায় ৫,০০০ হাজি ৮.৫ কোটি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা জানান, কোনো হইচই ছাড়াই নির্বিঘ্নে হজ পালন করেছেন হজযাত্রীরা। এ সময় হারিয়ে যাওয়া ৮৯২ হজযাত্রীর মধ্যে একজন বাদে সবাইকে ফেরত পাওয়া গেছে। এবছর মৃত্যুবরণ করেছেন ৪৫ জন হজযাত্রী। তবে সাশ্রয়ী মূল্যে বাড়ি ভাড়া পাওয়ায় বেশ কিছু অর্থ বেঁচে গেছে। এ টাকা হাজিদের ফেরত দেওয়া হবে। তবে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তাদের অর্থ বেঁচে গেলেও হাজিদের কোনো টাকা ফেরত দেবেন না তারা। সরকারিভাবে যাওয়া হাজিরা সর্বনিম্ন ৫,০০০ থেকে সর্বোচ্চ ৫৩,০০০ টাকা ফেরত পাবেন। ৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে, ব্যাংকের মাধ্যমে BFTN এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। আমাদের লাইসেন্সের সারা বছর অফিস ভাড়া দিতে হয়, আমাদের স্টাফ স্যালারি দিতে হয়, সুতরাং সেখানে আমাদের একটা লাভের বিষয় জড়িত থাকে। আমাদেরও সময় পরিমাণ বা কম বেশি টাকা আমাদের উদ্বৃত্ত ছিল, সেটি আমাদের এজেন্সির প্রফিট হিসাবে আমরা নিজেরা এটা ভোগ করে থাকি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান বলেছেন, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার পরও বাজারে মিনিকেট নামে চাল পাওয়া যাচ্ছে। এর বিপরীতে ব্যবসায়ীদের নানা যুক্তি থাকলেও তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রবিবার রাজধানীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের কার্যালয়ে কর্পোরেট প্রতিষ্ঠান ও চালকল মালিকদের সাথে বৈঠক করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক। এ সময় চাল ব্যবসায়ীরা তাদের যুক্তি তুলে ধরেন। তাদের বক্তব্যের উত্তরে ভোক্তার মহাপরিচালক বলেন, মিনিকেট নামে কোনো চাল বাংলাদেশে নেই। এরপরও ব্যবসায়ীরা ব্র্যান্ডের দোহাই দিয়ে তা বাজারে বিক্রি করছেন। এটি কোনোভাবে হতে পারে না। সরকারের নির্দেশনা অমান্য করলে অবশ্যই জরিমানা ও শাস্তির আওতায় আসতে হবে। যে ভোক্তা অধিদপ্তর ডিজি হিসাবে আমাকে জানতে হচ্ছে যে নীতিমালার বাইরের একটা মিনিকেট বাজারে আছে। As of today, against these rules, we can speak on many grounds. এটা আপনাদেরকে আমি অসম্মানও করি না, অস্বীকারও করি না, বাট সামটাইমস অন্য একটা আলাপে পেয়েছি যে এটা ব্র্যান্ড, রাইট? ব্র্যান্ড হবে ইফ ইউ ম্যানুফ্যাকচার এনিথিং। এটা তো আপনি ম্যানুফ্যাকচার করেন না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে।
তারেক রহমানকে অপপ্রচারের টার্গেটে পরিণত করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে আমির খসরুর মন্তব্য। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, পিরোজপুরে বললেন নাহিদ ইসলাম। শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি। আন্দোলনে আগুনে ঘি ঢালা দিন 14 জুলাই। শেখ হাসিনার বেফাঁস মন্তব্যে রাতের নিস্তব্ধতা ভেঙে স্লোগানে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়গুলো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান নূরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।